একটা সময় ছিল যখন ভারতের সবচাইতে শক্তিশালী সাম্রাজ্যের নাম শুনলে মানুষ কেঁপে উঠত। আর সেই সাম্রাজ্যের বাদশাহ ছিলেন ঔরঙ্গজেব। হাজার হাজার সৈন্য, অগাধ সম্পদ, বিশাল সেনাবাহিনী সব ছিল তার হাতের মুঠোয়। কিন্তু আশ্চর্যের বিষয় কি জানেন? এই ঔরঙ্গজেবই দিনের পর দিন, রাতের পর রাত ঘুম হারাতেন একজন মানুষের জন্য, যার না ছিল বিশাল সেনা, না ছিল রাজকীয় ঐশ্বর্য, না ছিল কোনো ইউরোপীয় শক্তির সমর্থন। তবু তার নাম শুনলেই মুঘল দরবার ভয়ে কেঁপে উঠত। তিনি ছিলেন ছত্রপতি শিবাজী মহারাজ। শিবাজী মহারাজকে ভয় পেত ঔরঙ্গজেব, তার একটাই কারণ, শিবাজী মহারাজের ধূর্ত বুদ্ধি। তিনি কখনোই শত্রুর মতো আক্রমণ করতেন না। তিনি যুদ্ধ করতেন প্রকৃতির সাথে মিশে। পাহাড়, জঙ্গল, অন্ধকার, রাত, এই সবই ছিল তার সবচাইতে বড় অস্ত্র। যখন শত্রুরা ভাবতো আজ হয়তো আক্রমণ হবে, তখন শিবাজী চুপচাপ বসে থাকতো। আর যখন শত্রুরা নিশ্চিন্ত, ঠিক তখনই আঘাত হানত। এই কৌশলই ইতিহাসে গেরিলা যুদ্ধ নামে পরিচিত। আর এই কারণেই ঔরঙ্গজেব তাকে উপহাস করে বলতো পাহাড়ি চুহা। কিন্তু সত্যিটা ছিল অন্যরকম। এই পাহাড়ি ইঁদুরই একদিন সিংহের মতো তৈরি হলো, আর সে বড় সাম্রাজ্যকে ক্ষত বিক্ষত করে রেখে দিয়েছিল। এই গল্পের শুরুটা কিন্তু যুদ্ধ দিয়ে নয়, শুরুটা হয়েছিল একজন মায়ের হাত ধরে। 1630 সালের 19শে ফেব্রুয়ারি শিবনেরি দুর্গে জন্ম নিল এক শিশু। পিতা শাহজি ভোসলে, একজন সেনানায়ক। কিন্তু প্রকৃত মানুষটি তৈরি হয়েছিল মায়ের কোলে। জিজাবাই শুধু একজন মা নন, একজন আদর্শ, একজন শিক্ষক, একজন ভবিষ্যৎ নির্মাতা। ছোট শিবাজী যখন মায়ের কাছে বসে রামায়ণ মহাভারতের গল্প শুনত, তখনই সেই গল্প শুধু কল্পনা ছিল না, তখন সেই গল্প ছিল ন্যায়, সাহস আর অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ানোর পাঠ। জিজাবাই তাকে শিখিয়েছিলেন রাজা হওয়ার আগে মানুষ হতে হয়, আর মানুষ হওয়ার আগে সাহসী হতে হয়। এই শিক্ষার ফল দেখা গেল খুব তাড়াতাড়ি। মাত্র 16 বছর বয়সে শিবাজী দখল করেছিলেন তুর্না দুর্গ। আর এই দুর্গ ছিল শুধু একটি সামরিক জয় নয়, এটাই ছিল হিন্দবী স্বরাজ্যের প্রথম পদক্ষেপ। আর এরপর থেকেই শুরু হলো ইতিহাসের চাকা ঘুরতে। দক্ষিণাত্যে শক্তিশালী সুলতানরা, মুঘল সাম্রাজ্য, এমনকি ঔরঙ্গজেবও বুঝে গেল এই যুবক কোনো সাধারণ যুবক নয়। 1959 সালে এলো সেই ঘটনা যা শিবাজী মহারাজকে অমর করে দেয়। ঔরঙ্গজেব চালাকি খাটিয়ে সেনাপতি আফজাল খানকে শান্তির প্রস্তাব পাঠাতে ডাকালেন শিবাজী মহারাজকে। বাইরে শান্তির কথা, আর ভেতরে ছিল বিশ্বাসঘাতকতা। দুজনের সাক্ষাৎ হয় প্রতাপগড়ে। আফজাল খান জড়িয়ে ধরার অজুহাতে শিবাজীকে হত্যা করতে চেয়েছিল, কিন্তু সে জানতো না এই মানুষটা এক ধাপ এগিয়ে থাকে সবার থেকে। যখনই আফজাল খান জড়িয়ে ধরে শিবাজীকে আঘাত করার চেষ্টা করে, ঠিক তখনই সেই মুহূর্তের মধ্যে বেরিয়ে এলো বাঘনখ। আর সেই বাঘনখ দিয়েই শিবাজী আফজাল খানকে হত্যা করলেন। আর সেই মুহূর্তেই ইতিহাসের মোড় ঘুরে গেল। আফজাল খানের পতনের সাথে সাথে মারাঠা শক্তির উত্থান শুরু হলো। কিন্তু সবচাইতে বড় আঘাত আসলো 1663 সালে। ঔরঙ্গজেব নিজের মামা শায়েস্তা খানকে পাঠালেন শিবাজীকে ধরার জন্য। কিন্তু শায়েস্তা খান পুনের লালমহলে নিশ্চিন্তে থাকছিলেন। রাতের অন্ধকারে মাত্র কয়েকজন বিশ্বস্ত সৈনিক নিয়ে শিবাজী ঢুকে পড়লেন শত্রু শিবিরে। কয়েক মিনিটের মধ্যেই শায়েস্তা খান পরাজিত হলো শিবাজীর কাছে, আর মুঘল সম্রাট হারালো আবারও নিজেদের আত্মসম্মান। এই ঘটনার পর ঔরঙ্গজেব বুঝে গেল এই যুদ্ধ শুধু অস্ত্রের নয়, এই যুদ্ধ আসলে বুদ্ধির যুদ্ধ। শিবাজী মহারাজ তার শাসনকাল চলাকালীন পাহাড়ের মাথায় দুর্গ বানানো থেকে শুরু করে পাহাড়ের প্রতিটা দুর্গে জল, খাদ্য, গোপন রাস্তা সব কিছু পরিকল্পিতভাবে রেখেছিল। তিনি জানতেন যুদ্ধ জিতলেই হবে না, টিকে থাকতে হবে। এমনকি সমুদ্রেও তিনি শক্তি গড়ে তুলেছিলেন। ভারতের প্রথম শক্তিশালী নৌবাহিনীর ভিত্তি তিনিই রাখেন। কিন্তু সবচাইতে বড় কথা কি জানেন? শিবাজী মহারাজ ছিলেন একজন ন্যায়বান শাসক। যুদ্ধের সময় বন্দী হওয়া নারীদের তিনি নিজের মা বোনের মতো সম্মান দিতেন। কেউ যদি নারীদের অসম্মান করত, তাকে কঠোর শাস্তি পেতে হতো। তিনি ছিলেন সনাতন ধর্মের রক্ষক। তিনি কখনোই ধর্মের নামে অন্যায় করেননি। সব ধর্মের মানুষই তার প্রশাসনে জায়গা পেয়েছে, কারণ তার কাছে রাজ্য মানে ছিল ন্যায়, সম্মান আর স্বরাজ। কিন্তু শিবাজী মহারাজের জীবন এখানেই থেমে থাকেনি। যত বড় শাসক তিনি ছিলেন, ঠিক ততটাই কঠিন রাস্তা ছিল তার। মুঘল সাম্রাজ্য একাধিকবার তাকে বন্দি করার চেষ্টা করেছে। সবথেকে ভয়ঙ্কর মুহূর্ত আসে 1666 সালে, যখন তাকে ঔরঙ্গজেব তার দরবারে ডাকেন। তখন সেখানে তাকে অপমান করা হয়, তাকে অসম্মান করা হয়। একজন স্বাধীন রাজাকে রাখা হয় কার্যত বন্দির মতো। অনেকে ভেবেছিল এইবার হয়তো শেষ, কিন্তু শিবাজী মহারাজ শেষ হওয়ার জন্য জন্মাননি। যে মানুষ যুদ্ধক্ষেত্রে শত্রুকে ফাঁকি দিতে পারে, সে কি প্রাসাদের চার দেওয়ালের মাঝে আটকে থাকতে পারে? অসুস্থতার ভান করে মিষ্টির ঝুড়ির ভেতর লুকিয়ে নিজের পুত্র সাম্ভাজিকে সঙ্গে নিয়ে তিনি পালিয়ে আসেন মুঘলদের চোখের সামনে দিয়েই।
এই ঘটনা শুধু পালানো ছিল না, এটা ছিল ঔরঙ্গজেবের মুখে সপাটে একটা চড় মারা। এরপরই শুরু হয় শিবাজী মহারাজের জীবনের সবচাইতে গৌরবময় অধ্যায়। 1674 সালে রায়গড় দুর্গে তিনি আনুষ্ঠানিকভাবে অভিষিক্ত হন ছত্রপতি শিবাজী মহারাজ নামে। এই অভিষেক ছিল শুধু রাজমুকুট পরা নয়, এটা ছিল একটা ঘোষণা যার মাধ্যমে বলা হয় এই ভূমি আর পরাধীন থাকবে না, এটা একটা স্বাধীন ভূমি। তিনি প্রশাসন গড়ে তোলেন এমনভাবে যেখানে কর নেওয়া হয় ন্যায়সঙ্গতভাবে, কৃষকদেরকে অযথা শোষিত করা হতো না, আর সাধারণ মানুষ রাজার কাছে পৌঁছাতে পারত। কারণ তিনি জানতেন রাজ্য শুধু যুদ্ধ দিয়ে টিকে থাকে না, রাজ্য টিকে থাকতে হলে মানুষের মধ্যে মিল থাকা প্রয়োজন। 1680 সালে মাত্র 50 বছর বয়সে শিবাজি দেহত্যাগ করেন, কিন্তু তার মৃত্যুর পরও মুঘলরা শান্তি পায়নি। কারণ শিবাজি মহারাজ কোনো ব্যক্তি ছিলেন না, তিনি ছিলেন একটি জ্বলন্ত আগুন, আর এই আগুন জ্বলছিল তখনও সম্ভাজি মহারাজের মধ্যে। এবার আপনাদেরকে আমি সম্ভাজি মহারাজের গল্প অন্য কোনো এক ভিডিওতে শোনাবো, কারণ নইলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে। সবচাইতে মজার বিষয়, ঔরঙ্গজেব শিবাজির এই জ্বলন্ত আগুনকে নেভানোর জন্য প্রায় 25 বছর চেষ্টা করতেই থেকেছে, কিন্তু এখনও পারেননি। আর আজ শত শত বছর পরেও যখন কেউ অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, যখন কেউ স্বরাজের কথা বলে, যখন কেউ হিন্দুত্ব নিয়ে কথা বলে, তখন ইতিহাস তাকে একটাই নাম ধরে ডাকে, ছত্রপতি শিবাজি মহারাজ। শিবাজি মহারাজ আমাদের অনুপ্রেরণা, তিনি আমাদের আত্মসম্মান। নমস্কার বন্ধুরা, আমি ছিলাম রনি, এতক্ষণ আপনাদের সাথে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, টপিকটা যদি ইউনিক মনে হয়, অবশ্যই ভিডিওটিকে লাইক করুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, আর আপনাদের আত্মীয় স্বজন বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করুন। আর এরপরে কোন টপিকে ভিডিও চান তা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।